নেত্রকোনায় মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার। স্বস্তির রোদে প্রাণ ফিরেছে হাওরে কর্মব্যস্ত কৃষক। বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত মৌলভীবাজারের পর্যটন খাত। এবং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত, গুলিবিদ্ধ 2। এটিএন নিউজ দেখছেন। সারা দেশে সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার মামলায় অভিযুক্ত শিক্ষক হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব 14। সকালে তথ্য নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আমানুল্লাহ সাগর 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে গত 18 এপ্রিল শিশুটিকে মদন উপজেলার একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করান। পরীক্ষা শেষে চিকিৎসক জানান শিশুটি অন্তঃসত্ত্বা। পরে এই ঘটনায় ওই ছাত্রীর মা গত বৃহস্পতিবার বাদী হয়ে থানায় মামলা করেন। এদিকে বগুড়ায় জিন তাড়ানোর কথা বলে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাথা ব্যথার চিকিৎসার কথা বলে জিন তাড়ানোর অজুহাতে কবিরাজ হাকিম রেজাউল করিম কৌশলে মেয়েটিকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটি বাইরে এসে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। ঘটনার পরপরই থানায় মামলা রেকর্ড করা হলে আসামিকে গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে জিন তাড়ানোর নামে কবিরাজি করতেন। এর আড়ালে তিনি এ ধরনের আরও কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। সুনামগঞ্জে রোদের দেখা পাওয়ায় ও নদ নদীর পানি কমায় স্বস্তি ফিরেছে হাওরের কৃষকদের মধ্যে। এতে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি আমাদের জানান যে অনেক দিনের বৃষ্টির পর আজ একটু রৌদ্রোজ্জ্বল। আপনি আমাদের জানাবেন যে সেখানকার এখন কি পরিস্থিতি, হাওরের কৃষকদের মধ্যে উচ্ছ্বাস কেমন? এই ধান শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন। এবং আপনাকে যদি বলি, গত 15 দিন কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত ছিল, যার ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তবে আজকে থেকে, গতকাল থেকে রোদ হওয়ার কারণে কিন্তু পানি কিছুটা কমেছে। অর্থাৎ সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু 3 সেন্টিমিটার কমেছে। এখন পর্যন্ত বিপদ সীমার 119 সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি হওয়ার কোনো শঙ্কা নেই। এবং সকাল থেকে কিষানেরা কিন্তু ধান কাটা থেকে শুরু করে মাড়াই করা, শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন। এবং আপনাকে যদি বলি, সুনামগঞ্জে এই বছরে প্রায় 2,23,000 হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।
এবং কৃষি বিভাগের তথ্য মতে গত 15 দিনের বৃষ্টিতে প্রায় 20,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই স্থানীয় যে কৃষকরা আছেন এবং পাশাপাশি সর্বোচ্চ আন্দোলনের নেতা কর্মীরা আছেন, তারা বলছেন এর সংখ্যা প্রায় 50,000 হেক্টর হবে। এবং গতকালকে একটি অনুষ্ঠানে দুজন মন্ত্রী এসেছিলেন, কৃষিমন্ত্রী ও দুর্যোগ ত্রাণ মন্ত্রী। তাদের সামনেই কিন্তু তখন স্থানীয় যে সাংসদরা আছেন তারা কিন্তু ক্ষোভ জেরেছেন যে কৃষি বিভাগ ভুল তথ্য দিচ্ছে এবং কৃষকের যে সঠিক তথ্য আসলে ঠিক মতো দেওয়া হচ্ছে না। তারা বলছেন যে এই যে সুনামগঞ্জের যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিমাণ দেখে পরে তাদেরকে সহায়তা আওতায় আনতে হবে। এবং কালকে কিন্তু সরকারিভাবে সুনামগঞ্জে প্রায় 400 কৃষককে নগদ অর্থ 7,500 টাকা এবং 20 কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে। এবং এই এই যে সহায়তা কিন্তু পুরো জেলায় যে ক্ষতিগ্রস্ত কৃষকরা আছেন তাদেরকে সহায়তার আওতায় আনা হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওর থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মেহেদী হাসান আপনাকে। দর্শক, এদিকে রোদের দেখা মিলতেই যেটুকু ধান তুলতে পেরেছেন তা শুকানো ও কাটা মারে ব্যস্ত হয়ে পড়েছেন হবিগঞ্জের হাওরের কৃষকরা, এবং সেখান থেকে আমাদের বিস্তারিত জানাবার জন্য যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, আমাদের জানান যে ধান কাটা মারে এবং শুকানোর কাজ কেমন চলছে এবং কৃষক যারা রয়েছেন তাদের এখন আসলে কি বলবার আছে বা তারা কি আশা করছেন এই ধান নিয়ে। মেহেদী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কিছুটা রোদে আসছে বা 11টা পড়তে কিন্তু পুরো রোদ ছিল। সেই রোদে কৃষকরা কিন্তু যে বৃষ্টির আগে যে ধান তারা তুলেছিলেন সেগুলো ধান কিন্তু আসলে শুকানো হচ্ছে। তবে সেগুলো ধানের মধ্যেও কিন্তু আসলে প্রায় অনেক ধানই কিন্তু পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তবে কৃষকরা আমরা দেখেছি যে অনেক পচা ধানই তারা কিন্তু শুকাচ্ছেন। বিশেষ করে যদি বলি আপনাকে যে এখানে যে সকাল থেকে যে কৃষকরা যেগুলো কাজ করছেন, একদিকে ধান শুকাচ্ছেন, অন্যদিকে কিন্তু যে পানিতে যেগুলো ধান তলিয়ে গিয়েছে সেগুলো ধান কিন্তু তারা কিন্তু সংগ্রহ করছে। তবে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে কৃষি অফিস থেকে আমাদের যতটুকু জানানো হয়েছে যে এখন পর্যন্ত তারা 21,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম একটা তালিকা করেছে। তবে কৃষকরা বলছেন, তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু কোনো কৃষক এক মুঠা ধানও কিন্তু তারা কিন্তু তাদের গড়ে তুলতে পারেননি। তবে যে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে গতকাল থেকে যে রোদের দেখা মিলেছে, আজও রোদ রয়েছে, সেই রোদে কিন্তু তারা কিন্তু যে ধানগুলো যেগুলোই তারা উঠিয়েছিলেন সেগুলো তারা ধানগুলো শুকাচ্ছেন। তবে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে যেগুলো ধান তারা শুকাচ্ছেন সেগুলো ধান কিন্তু তারা বিক্রি করতে পারছেন না। অনেক ধান কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, যে নষ্ট ধান কিন্তু আসলে মিনি মালিক পক্ষ নিচ্ছেন না এবং সরকারিভাবে যেভাবে কিনা হচ্ছে সেটা শুকনা ধান কিন্তু তারা শুকানো হয়ে গিয়েছে। তো এই ছিল আসলে অভিজ্ঞতা থেকে সর্বশেষ। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরো যা থাকছে। নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার। এবং মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ভারী বৃষ্টি উজানের ঢলে একদিকে ডুবছে হাওরের ধান, অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে চা কেন্দ্রিক পর্যটন শিল্প। মৌলভীবাজারে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টার দীর্ঘ লোডশেডিং, বুকিং বাতিল করে ফিরে যাচ্ছেন পর্যটকরা। ধস নেমেছে জেলার পর্যটন খাতে। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মোহসিন পারভেজের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি মৌলভীবাজার। চা বাগানের সবুজ চাদর, গহীন লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত এবং বিশাল হাকালুকি হাওরের মেলবন্ধন এ জেলা। এসব বৈচিত্র্যময় সৌন্দর্যের টানে সারা বছরই ছুটে আসেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। তাদের আতিথ্য দিতে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ। এখন সব হোটেল রিসোর্টই প্রায় পর্যটক শূন্য। জ্বালানি সংকটে পরিবহনের ভাড়া যেমন বেড়েছে, তার উপর রয়েছে প্রতিদিনকার দীর্ঘ লোডশেডিং এর যন্ত্রণা।
কারেন্টে এত পরিমাণ প্রবলেম, এটা আপনার বলার মতন না। প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে কারেন্ট চলে যাচ্ছে। আমাদের গেস্টগুলো খুব হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের রেস্টুরেন্টটা একবার ট্যুরিস্ট নির্ভরশীল রেস্টুরেন্ট, মিনিমাম 2 থেকে 250 গেস্ট থাকার কথা আমাদের রেস্টুরেন্টে, কিন্তু একবার শূন্যের কোটায়। যে চাঁদের গাড়িগুলো 3000 টাকায় ঘুরতো বা 2700 টাকায় ঘুরতো, এগুলো এখন ডাবল দাম হবে, 4000 4500 টাকা হবে। No electricity, no fan, no IC in my room, in the guest house. It's not a pleasure. দীর্ঘ লোডশেডিং এর কারণে চলে না বৈদ্যুতিক যন্ত্রপাতি, আর জ্বালানি সংকটে চলছে না জেনারেটর। পর্যটকদের প্রত্যাশিত সেবা দিতে পারছে না পর্যটক খাতের ব্যবসায়ীরা। বুকিং বাতিল করে ফিরে যাচ্ছেন অনেকেই, নতুন বুকিংও নেই। পর্যটকদের সংখ্যা নেমেছে অর্ধেকেরও কমে। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পর্যটন খাতের অংশীজনেরা। এখানে অতিথি যারা আসেন, দেশি বিদেশি পর্যটক আসেন, তারা আসলে কিন্তু এই গরমটা সহ্য করতে পারেন না এবং তারা কিন্তু একটু রিল্যাক্সের জন্যই আসলে এই হোটেল রিসোর্টগুলোতে আসেন। পর্যটকরা আসার আগেই ফোন করে জিজ্ঞেস করেন আপনাদের এখানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা আছে কিনা। এতে করে বিপুল পরিমাণ মৌলভীবাজার জেলায় হোটেল রিসোর্টের একটা ক্ষতি হচ্ছে। সরকারও এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে বলে আমরা মনে করি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সন্ত্রাসীদের গুলিতে আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রধান কেফায়েতুল্লাহ হালিম নিহত হয়েছেন। এ সময় তার 2 সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত কেফায়েতুল্লাহ হালিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তিনি। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে তার নেতৃত্বে ARO নামের সশস্ত্র বিদ্রোহী সংগঠনটি গঠন করা হয়। এ কারণে আরসার সদস্যরা হালিমের উপর ক্ষুব্ধ ছিল। গত সন্ধ্যায় বালুখালী 7 নম্বর ক্যাম্পে মোটর সাইকেলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় আরসা সদস্যরা। এতে হালিম ঘটনাস্থলে নিহত হন এবং তার 2 সহযোগী মোহাম্মদ উল্লাহ এবং জি ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হন। আহতরা কুতুপালংয়ের MSF হাসপাতালে চিকিৎসাধীন আছে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত DIG মোহাম্মদ সিরাজ আমিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প 8 ইস্ট থেকে হালিম সহ 3 জন একটি মোটরসাইকেলে নিজ ক্যাম্পে ফেরার সময় আরসা সন্ত্রাসীরা গুলি চালায়। আবারও নিচ্ছি একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও দেশের খবরে আমন্ত্রণ। নড়াইলে বাহির গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত স্ত্রী চাঁদনি আক্তার খাদিজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সাকিব শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার খুলনার ফুলতলা এলাকা থেকে স্ত্রী চাঁদনি সহ পুরো পরিবার নিয়ে নড়াইল সদর উপজেলার বাহির গ্রামে খালাদের বাড়িতে বেড়াতে যান সাকিব শেখ। মঙ্গলবার মধ্যরাতে সাকিব তার ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কোপ দেয়। এ সময় পরিবারের লোকজন আহত অবস্থায় চাঁদনিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সাকিব শেখকে আটক করে পুলিশ। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব তার স্ত্রীকে হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্ত্রীর সঙ্গে পারিবারিক ও দাম্পত্য কলহ লেগেই থাকত। নিহত খাদিজার বাবার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামে। তার 3 বছরের ছেলে সন্তান রয়েছে। মেহেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় স্বামী রেজাউল ইসলাম সাজুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় দেন। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা করা হয়েছে তাকে। আসামি অনুপস্থিত থাকায় তার জামিন আবেদন বাতিল করে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত। 2012 সালের 4 ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন সাজু। 10 ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডলি খাতুন মারা যান। পরে নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলার সাংবাদিক সমাজ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে ছাত্র জনতা ও পেশাজীবীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
একই দাবিতে জেলার বিভিন্ন উপজেলাতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ঘটনার 6 দিন পর অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। গত 30 এপ্রিল রাতে শহরের বাতেনখা মোড়ে চ্যানেল 1-এর প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের উপর হামলা করে একদল সন্ত্রাসী। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যের শিরোনামগুলো আরও একবার। নেত্রকোনায় মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার। স্বস্তির রোদে প্রাণ ফিরেছে হাওরে, কর্মব্যস্ত কৃষক। বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত মৌলভীবাজারের পর্যটন খাত। রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত, গুলিবিদ্ধ 2। নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার। এবং মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।